গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস কোথাও কেউ নেই, পর্ব 6। বাবা একবার তাকালেন তার দিকে। তার চোখে মুখে চিনতে পারা কোনো লক্ষণ ফুটে উঠল না। তিনি বাচ্চা ছেলেমেয়েদের মতো লাল রঙের আইসক্রিমটি কামড়ে কামড়ে খেতে লাগলেন। তার বগলে একটা ছাতা। প্রচণ্ড রোদেও ছাতা না খুলে নিশ্চয়ই প্রচুর হাঁটাহাঁটি করেছেন। ঘামে ভেজা মুখ হয়েছে আয়নার মতো চকচকে। তিনি আইসক্রিম হাতে রাস্তা পার হলেন। রাস্তা পার হওয়াও শিশুদের মতো। কোনো দিক না তাকিয়ে হঠাৎ ছুটলেন। একজন বয়স্ক মানুষ শিশুদের মতো এতগুলো কাণ্ড একসঙ্গে কিভাবে করে? বাবা নিজের অজান্তেই ডাকলো, বাবা। শওকত সাহেব থমকে দাঁড়ালেন। সামনেই দাঁড়িয়ে, তবু তিনি যেন তাকে চিনতে পারছেন না। তুই এখানে? বাবু জবাব দিল না। শওকত সাহেব জবাবের জন্য অপেক্ষাও করলেন না। সহজভাবে বললেন, আইসক্রিম খাবি? না। হঠাৎ তৃষ্ণা লেগে গেল, যেন তিনি ছেলের কাছে কৈফিয়ত দিচ্ছিলেন। খা একটা আইসক্রিম। এই এই আইসক্রিমওয়ালা। বাবুকে আইসক্রিম নিতে হলো। আমাদের সময় লালগুলো 2 পয়সা দাম ছিল। মধুমালাই একটা ছিল 1 আনা করে। চল বাসায় যাই। হেঁটে যেতে পারবি না রিক্সা নেব? হাঁটতে পারবো। রিক্সার চেয়ে হাঁটাহাঁটি আরাম। রিক্সা অ্যাক্সিডেন্টের ভয়। পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিলে অবস্থা কাহিল। বাবু সারাক্ষণই ভাবছিল, এই বুঝি বাবা জিজ্ঞাসাবাদ শুরু করেন, এখানে কি করছিলি, স্কুলে যাসনি কেন? কিন্তু শওকত সাহেব কিছুই জিজ্ঞেস করলেন না। বরং তার ভাবভঙ্গি দেখে মনে হলো ছেলেকে হঠাৎ রাস্তায় পেয়ে তিনি বেশ খুশি। রোদ লাগছে নাকি বাবু? না। রোদ লাগলে বলিস, সঙ্গে ছাতা আছে। তবে শরীরে রোদ লাগা ভালো। ভিটামিন ডি আছে। এতে শরীরে হাড্ডির খুব পুষ্টি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই যে ভিখারিগুলো দেখেছিস সারাদিন হাঁটাহাঁটি করে, কিন্তু খোঁজ নিয়ে দেখ অসুখ বিসুখ হয় না। বাবু অবাক হয়ে বাবার দিকে তাকালো। এমন অদ্ভুতভাবে কথা বলছেন কেন? আমি সকালবেলা ঘর থেকে বের হয়ে হাঁটা শুরু করি। দুপুর পর্যন্ত হাঁটি আর রোদ লাগাই শরীরে। খুব উপকারী। বাবু কোনো কথা বলল না, নিঃশব্দে হাঁটতে লাগলো। শওকত সাহেব খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, জেলে কতদিনের জন্য নিয়ে রাখে কোনো ঠিক আছে? তখন রোদ পাওয়া যাবে না, হাঁটাহাঁটিও করা যাবে না। শওকত সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। বাবুর হঠাৎ মনে হলো বাবা শুধু কথাবার্তাতেই না, দেখতেও কেমন যেন অচেনা মানুষের মতো হয়ে গেছেন। হাঁটছেন কেমন কুঁজো হয়ে, অস্বাভাবিক লম্বা লম্বা পা ফেলছেন। অনেকদিন পর জলিল মিয়ার চায়ের দোকানে বাকের এসে ঢুকলো। আগের রোজ সন্ধ্যায় তাকে একটা আড্ডা দিতে বসতে হতো। 3-4 বছর ধরে ভাঙন ধরেছে। একজন একজন করে খসে পড়তে শুরু করেছে। আশফাকের মতো ছেলেও বিয়ে করে মদন বলে এক জায়গায় পড়ে আছে। শ্বশুরের সঙ্গে নাকি কাঠের বিজনেস করে। 1 বছরের উপরে হয়েছে, তার কোনো খোঁজ নেই। নির্ঘাত বাচ্চা বাঁধিয়ে ফেলেছে বাই দিস টাইম। শেষ পর্যন্ত টিকে ছিল ইয়াদ। তারও দিন শেষ। সকাল বিকাল চাকরি করছে। ব্রিফকেস নিয়ে ট্যুরে যাচ্ছে। শালা পুরোপুরি ভেরুয়া হয়ে গেছে। দেখা হলেই আইপাশ মেয়ের কথা শুরু করে। নানান ধরনের গল্প। পরশুদিন একটা শুনলো এরকম। ইয়াদ নিউ মার্কেটে গিয়ে দেখে তার সে আইপাশ একজন বান্ধবী নিয়ে শাড়ির দোকানে ঘুরছে। তারা যাতে ইয়াদকে চিনতে না পারে সেজন্য সে চট করে সানগ্লাস পরে ফেললো। কিন্তু মেয়েটি ঠিকই চিনল। কী সব বলল তার বান্ধবীকে। সেই বান্ধবী তার দিকে তাকিয়ে ট্যাপডাপভাবে তাকাতে লাগলো। অসহ্য। গল্প শুনলে ইচ্ছে করে একটা চর বসিয়ে দিতে। ড্যাব করে তাকাচ্ছিল। ড্যাব করে তাকানোর মাল হচ্ছে তুমি, শালা। ফাকরামির জায়গা পায় না। জলিল মিয়া চায়ের স্টলে ইয়াদ বসেছিল। তার গায়ে কালো কোট, গলায় লাল রঙের টাই, ক্লিন শেভড। মুখে ক্রিম ঘষেছে বোধহয়। ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। বাকেরকে দেখে সে হকচকিয়ে গেল। বাকের অবহেলার সঙ্গে বলল, তুই এখানে? আসলাম, দেখা সাক্ষাৎ হয় না। শ্বাস পোশাক তো মাশাল্লাহ ভালোই চড়িয়েছিস। আর বলিস কেন, ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। ওর এক দুঃসম্পর্কে চাচারও আসার কথা, এক্স মিনিস্টার এল রহমান। দেখতে আসবে তো তুই এখানে কেন? চায়ের দোকানে দেখতে আসবে নাকি? বাসায় তো সেজেগুজে বসে থাকা যায় না। মনে করবে ইচ্ছে করে সেজেগুজে বসে আছি। ওরা এলে রঞ্জু এসে এখান থেকে ডেকে নিয়ে যাবে। ভাবটা এরকম যেন বাইরে ছিলাম, বাসায় এসেছি। বাকে চায়ের অর্ডার দিল। ইয়াদের কোনো দিকে দৃষ্টি নেই। সে ঘন ঘন ঘড়ি দেখছে।
5 মিনিটের মাথায় 3বার বলল, এত দেরি তো হওয়ার কথা না, এসে গেছে নাকি? বলে এসেছি জলিলের চায়ের দোকানে খোঁজ করতে। কোথায় না কোথায় খুঁজছে কে জানে। ও রঞ্জু হারামজাদা মহাবেকুব। উত্তেজনায় ইয়াদ একটা 5 সিগারেট উল্টো দিকে ধরিয়ে ফেলল। বাকের দেখেও কিছু বলল না। ফিল্টারের ধোয়া খেয়ে কেশে মরুক। বাকের উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার দিকে। জলিল মিয়া বলল, বাকের ভাইকে নতুন পাত্তি দিয়া আরেক কাপ চা দেই? না, চা লাগবে না। খান বাকের ভাই, 1 কাপ চা, যা 10 কাপ ওতা। বাকের কিছু বলল না। জলিল মিয়া টেনে টেনে বলল, তারপর দেশের খবর কিছু বলেন। বাকের বিরক্ত মুখে তাকালো। জলিল মিয়ার রেস্টুরেন্টে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। 2-3 জায়গায় এই কথাগুলো ফ্রেম করে বাঁধানো, কিন্তু রাজনীতিতে জলিল মিয়ার নিজের খুব উৎসাহ। সে মনে প্রাণে বিশ্বাস করে মার্শাল ল ছাড়া এই দেশে কোনো উপায় নেই, কিন্তু এই কথাটা নিজে বলতে পারে না, অন্যের মুখে শুনতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হয়েছে দেখছেন বাকের ভাই? সিভিল গভর্নমেন্টের ক্ষমতা নাই ঠিক করার। যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য বন্ধ করা ছাড়া উপায় নাই। বাকের তিক্ত স্বরে বলল, উপায় না থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলেই তো হয়। পায়ে ধরে কেউ সাচ্ছে? জলিল মিয়া খুবই অপ্রস্তুত হয়। বাকের বিরক্তির কারণ ঠিক বুঝতে পারে না। সে কাউকে বিরক্ত করতে চায় না, বাকের দলের কাউকে তো নয়। ইয়াদ বলল, কটা বাজে দেখতো বাকের, শালা তো দেরি করছে কেন? বাকের কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। গম্ভীর মুখে বলল, যাই। ইয়াদ বলল, এত সকাল সকাল যাচ্ছিস কোথায়? বস না। শালারে তো দারুণ টেনশনের মধ্যে পড়লাম। কাজ আছে। তোর আবার কাজ কি? খুব একটা খারাপ কথা বাকেরের মুখে এসে গিয়েছিল, সে সেটা বলল না। ইয়াদ হারামজাদাটার সঙ্গে মুখ খারাপ করে কোনো ফয়দা নেই। রাস্তা অন্ধকার। বেশ কয়েকটি লাইটপোস্টে বাতি আবার চুরি হয়েছে। এই 1 সপ্তাহের মধ্যে 2বার বাতি চুরি গেল। চোরের উপদ্রবটা বড় বেশি হচ্ছে। বাকেরের ধারণা কাজটা করেছে মিউনিসিপ্যালিটির লোকেরা। মই ফিট করে কোনো চোর যাবে বাল্ব চুরি করতে? ধরতে হবে একবার শালাদের, মামদোবাজি বের করে দিতে হবে। বাকের দেয়াশলাই বের করে ঘড়ি দেখলো। ঘড়ি ঠিকই চলছে, 8টা 35। এত সকাল সকাল বাড়ি গিয়ে হবেটা কি? লাভের মধ্যে লাভ হবে, বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে, এবং লাট সাহেব বড় ভাই মুখটা কেমন করবে যেন ভূত দেখেছে। বড় অফিসার, এদের মেজাজ মর্জি অন্যরকম। রাত 11টার পর বাড়িতে যাওয়ার অনেক সুবিধা। কারোর সঙ্গে দেখা হয় না, খাবার ঢাকা দেয়া থাকে। খেয়ে দিয়ে লম্বা হয়ে পড়লেই সব সমস্যার সমাধান। সকাল 10টার দিকে ঘর থেকে বেরোলে বড় ভাইয়ের সঙ্গে দেখা না করে দিন পার করে দেওয়া যায়। অবশ্য ভাবির সঙ্গে দেখা হয়। সূর্যের চেয়ে বালির উত্তাপ বেশি, সেই কারণে ভাবির মেজাজ থাকে আকাশে। তিনি সহজভাবে বাকেরের সঙ্গে কোনো কথাই বলতে পারেন না। যাও বলেন এমন সব ভাষা ব্যবহার করে যে বাকেরের প্রতিদিন একবার বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। সে ইচ্ছে দীর্ঘস্থায়ী হয় না, কারণ বাকের মেয়ে মানুষের কথা কখনোই তেমন গুরুত্ব দেয় না। মেয়ে মানুষের কাজই হচ্ছে বেশি কথা বলা এবং ফালতু কথা বলা। ফালতু কথা কেমন গুরুত্ব দিলে চলে? বাকে সিগারেট ধরালো। প্যাকেটে আর 3টা সিগারেট আছে। রাত কাটবে না, ঘুম ভাঙলে তার সিগারেটের তৃষ্ণা হয়, কিন্তু এখন আবার হেঁটে হেঁটে মোড় পর্যন্ত যেতে ইচ্ছে করছে না। ফজলু সাহেবের বাসার সামনে একটা ছোট খাটো ভিড়। বাকে এগিয়ে গেল। বাড়ির ভেতর থেকে মেয়েলি গলার কান্নার শব্দ। কি হয়েছে? কি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে না। ফজলু সাহেবের পোয়াতি স্ত্রী নাকি খাট থেকে পড়ে গিয়েছে। ফজলু সাহেব গিয়েছেন অ্যাম্বুলেন্স আনতে। বাকের বিরক্তির সীমা রইল না। ধামসি এক মহিলা খাট থেকে পড়ে যাবে কেন? কচি খুকি তো না। অ্যাম্বুলেন্স আনতে গেছে মানে? আনতে গেলে অ্যাম্বুলেন্স চলে আসবে নাকি? চলে এলে তো কাজই হতো। হাসপাতালে সত্যি সত্যি নিতে হলে হাতের কাছে যা পাওয়া যায় তাতে করেই নিতে হবে। বাকে ছুটল বেবি ট্যাক্সি ধরে আনতে। এই বেবি ট্যাক্সিতেই টিনার জমজ ছেলে হলো। বাকের দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, বেকুব মেয়ে ছেলে নিয়ে মুসিবত। বাচ্চা কার মতো হয়েছে বকুল? আমার মতো না তোর ভাইয়ের মতো? কারো মতোই না। বকুল উজ্জ্বল চোখে তাকিয়ে রইল টিনার দিকে। টিনা ভাবি কেমন অন্যরকম হয়ে গেছে। কি চমৎকার মায়া মায়া চেহারা হয়েছে টিনা ভাবির।
দুজনকে সামলাবো কিভাবে? টিনা হাসতে হাসতে বলল, একটাকে তুই নিয়ে যা, অরুণকে নিয়ে যা, অরুণ বড্ড জ্বালায়। অরুণ কোনটি? বা পাশেরটি। দুজনে তো একই রকম। দূর দূর, একরকম হবে কেন? চেহারা দুরকম, কাঁধে দুরকম করে, ওদের গায়ের গন্ধও দুরকম। কি যে তুমি বলো ভাবি! ঠিকই বলি। নে, তুই অরুণকে নিয়ে যা। সত্যি সত্যি কিন্তু নিয়ে যাব। নিয়ে যাবার জন্যই তো বললাম। তুই কি ভাবছিস ঠাট্টা করছি? বকুল খুব সাবধানে একজনকে কোলে তুলল। কি চমৎকার একটা ঘ্রাণ আসছে গা থেকে। বাসি শিউলি ফুলের ঘ্রাণ এত মায়া লাগে নাকি? বকুলের চোখে পানি আসার উপক্রম হলো। তোর ভাই যমজ বাচ্চা উপলক্ষে আমাকে যমজ শাড়ি দিয়েছে। বাচ্চা কাচ্চা হলে বউকে শাড়ি দিতে হয়, জানিস তো? না, জানি না। দিতে হয়, কষ্ট করে বাচ্চা আনে সেজন্য দেয়া। দেখ তো শাড়ি দুটো কেমন। দুটি শাড়ি একই রকমের, নীল জমিনের উপর সাদা ফুল। খুব সুন্দর ভাবি, তোমাকে দারুণ মানাবে। একটা শাড়ি তুই নিবি? বকুল বিব্রত স্বরে বলল, আমি নেব কেন? কষ্ট করলে তুমি, শাড়ি নেব আমি। দুইটা তো আর নিচ্ছিস না, একটা নিচ্ছিস। না ভাবি, প্লিজ। না নিলে আমি খুব রাগ করব। কদিন কথা বলবো না তোর সাথে। তোকে দেবার জন্য তোর ভাইকে বলে আমি দুটো শাড়ি আনেছি। শুধু শাড়ি না, ব্লাউজ, পেটিকোট সবই আছে। যা, কাপড় বদলায়। বকুলকে শাড়ি পরে আসতে হলো। টিনা দীর্ঘ সময় নিয়ে তার দিকে তাকিয়ে বলল, এখন যা, ওই ডাক্তারের চেম্বারে গিয়ে পেপসি খেয়ে আয়। বকুলের মুখ রক্তশূন্য হয়ে গেল। টিনা বিরক্ত স্বরে বলল, তুই কি ভেবেছিস কেউ কিছু টের পায় না? সবাই সব কিছু টের পায়। তোর ভাইয়ের কাছে শুনলাম, সে দেখেছে তুই ওই ডাক্তার ছোকরার সঙ্গে বসে কোক না পেপসি কি যেন খাচ্ছিস, আর খুব হাত নেড়ে নেড়ে গল্প করছিস। বকুলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এসব কি বলছে ভাবি? কিন্তু টিনা খুব স্বাভাবিক। বাচ্চার নাভিতে বরিক পাউডার দিতে দিতে বলল, কিছু মানুষই আছে যারা খুব অল্প বয়সী মেয়েদের সঙ্গে ছোকছোক করতে চায়। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর গায়েটায় হাত দেয়। কি যে তুমি বলো ভাবি! ঠিকই বলি। ঘাস খেয়ে তো বড় হয়নি। তুমি যা ভাবছো সেরকম কিছু না। প্রথম প্রথম এরকম মনে হবে, তারপর দেখবি একদিন হঠাৎ হাতের সঙ্গে হাত লেগে যাবে, যেন একটা অ্যাক্সিডেন্ট। তারপর একদিন আশেপাশে লোকজন না থাকলে জড়িয়ে ধরবে, চুমু খাবে। কি যাতা বলছো? ঠিকই বলছি। না জেনে বলছি? ওনার সম্পর্কে এরকম কথা বলাটা ঠিক না। সব মানুষ তো একরকম নয়। সব মানুষই একরকম। সবারই দুটো করে চোখ, দুটো কান, একটা নাক। খবরদার আর কোনোদিন ওইখানে যাবি না। দরকার হয় সে আসবে, তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি। ছি! এত ছি করতে হবে না। যা বলছি মনে রাখিস। খুব মন খারাপ করে বাড়ি ফিরল বকুল। নতুন শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে আসতে যেন তার লজ্জা করছিল। ফার্মেসির পাশ দিয়ে আসার সময় খুব ইচ্ছে হলো একবার তাকিয়ে দেখে ডাক্তার সাহেব আছেন কিনা, কিন্তু কিছুতেই তাকাতে পারল না। তার কেন জানি মনে হলো ডাক্তার সাহেব আছেন এবং তিনি তাকে দেখছেন অবাক হয়ে। এক্ষুনি বেরিয়ে এসে ডাকবেন, এই বকুল, এভাবে পালিয়ে যাচ্ছ কেন? কিন্তু কেউ ডাকলো না। কেউ ডাকেনি, শুধুমাত্র এই কষ্টে তার চোখ ভিজে উঠেছিল। কেন তার এরকম হচ্ছে? এটা কি কোনো অসুখ, না অন্য কিছু? শওকত সাহেব সুন্দর শাড়ি পরা মেয়েটিকে কাঁদতে দেখে থমকে দাঁড়িয়েছিলেন। এটি তার মেয়ে, এটা বুঝতে সময় লাগলো। বকুল মা, কাঁদছিস কেন? কাঁদছি না, কাঁদবো কেন শুধু শুধু? বকুল তাকে পেছনে ফেলে তত্তর করে এগিয়ে গেল। শওকত সাহেব অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন একই জায়গায়। তার মেয়েটি এত বড় হয়ে গেছে, এটি কেন এতদিন তার চোখে পড়েনি? কাঁদছিল কেন? পাড়ার ছেলেরা কিছু বলেছে? মেয়েটির জন্য তার নিজের মন কেমন করতে লাগলো। এদেরকে অসহায় ফেলে রেখে দীর্ঘদিনের জন্য তাকে জেলে ঢুকে পড়তে হবে। উকিল সাহেব যদিও বলছেন কিছুই হবে না, কিন্তু তিনি জানেন বেটা মিথ্যে কথা বলছে। উকিলরা সত্যি কথা বলতে পারে না। শওকত সাহেব মাথা নিচু করে বুড়ো মানুষদের মতো হাঁটতে লাগলেন। মামলার আবার একটি ডেট পড়েছে। এরকম কি অনন্তকাল ধরে চলতেই থাকবে? উকিল সাহেব গম্ভীর গলায় বলবেন, এক একটা মামলা 4-5 বছর ধরে ঝোলে। ঝোলাটাই ভালো, যত ঝোলে মামলা তত দুর্বল হতে থাকে। সামনের মাসে আসেন, দেখা যাবে। শওকত সাহেবকে বেশ খুশি খুশি মনে হলো। তিনি সমস্ত ব্যাপারটাকে এড়াতে চাইছিলেন। তার মুখ দেখে মনে হচ্ছে বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। তিনি উল্লসিত কণ্ঠে বললেন, চল রে মোনা, বাড়ি যাই। আমি যাব না, তুমি যাও। বাকের ভাইকে নিয়ে যাও।
তুই এখন কি করবি? অফিসে যাব। 3টার সময় অফিসে গিয়ে কি করবি? আমার কাজ আছে। কি কাজ? আছে একটা কাজ, রোদের মধ্যে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করতে পারবো না। মোনা রিকশায় উঠে বসলো। অফিসে পৌঁছতে পৌঁছতে 3:30 বেজে গেল। লোকজন বেশিরভাগই বাড়ি চলে গেছে। যারা যায়নি তারা টেবিলপত্র গুছিয়ে ফেলছে। পালবাবু ছিলেন, তিনি হাসি মুখে বললেন, আপনার কাজ হয়েছে, লোন স্যাংশন হয়েছে। ঘন্টাখানেক আগে এলে চেক পেয়ে যেতেন। অবশ্য আজ পাওয়া আর কাল পাওয়া সেম। এখন তো আর ভাঙাতে পারছেন না। এটা একটা ভালো খবর, টাকাটা পাওয়া যাচ্ছে। কিন্তু মোনা খুশি হতে পারছে না। টাকা খরচ হচ্ছে জলের মতো, সামলানো যাচ্ছে না। রিক্সা ভাড়াতে অনেকগুলো টাকা চলে যাচ্ছে। সামনে কি অবস্থা হবে কে জানে। পালবাবু বললেন, বিয়ে উপলক্ষে লোন নিলেন নাকি? না। না কেন? ওই ঝামেলাটা চুকিয়ে ফেলুন। দেখি। উঠছেন নাকি? কোন দিকে যাবেন? আসুন এগিয়ে দিই। এই টাইমে রিক্সা পাওয়া মুশকিল। কোথায় যাবে মোনা মনস্থির করতে পারল না। বাসায় ফিরে যেতে ইচ্ছে করছে না। মামুনের খোঁজে যাওয়া অর্থহীন। সে নিশ্চয়ই ফেরেনি। আর ফিরলেই কি? যে লোক দীর্ঘ 1.5 মাস কোনো রকম খবর না দিয়ে ডুব দিয়ে থাকতে পারে, তার কাছে বারবার যাওয়ার কোনো কারণ আছে কি? তারাকে বাসার ঠিকানা জানলে সেখানে যাওয়া যেত। দেখা যেত কেমন মেয়ে বিয়ে করেছে। কিন্তু ওর ঠিকানা জানা নেই। কাঁচা বাজারের দিকে গেলে কেমন হয়? বেশ কিছুদিন ধরে বাজার হচ্ছে না। ডাল ভাত আর ডিম খেতে খেতে অরুচি ধরে গেছে। মোনা ব্যাগ খুলে টাকা গুনল। বাজার করার মতো টাকা নেই। তার মানে এই দাঁড়াচ্ছে তার কোথাও যাবার জায়গা নেই। মোনা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। দরজায় খুটখুট শব্দ হচ্ছে। মামুন অবেলায় ঘুমিয়েছিল। শীতের শুরুতে বিকেলবেলায় ঘুম অন্যরকম একটা আলস্য এনে দেয় শরীরে। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। কে? আমি। আমি মোনা। মামুন দরজা খুলে বিব্রত ভঙ্গিতে তাকালো। মোনার চোখ মুখ কঠিন। দেখেই বোঝা যাচ্ছে রেগে আছে। এসো, ভেতরে এসো। কেমন আছো বলো? মোনা শুকনো গলায় বলল, এসেছো কবে? গতকাল। আজ ঠিক করে রেখেছিলাম যাব তোমার ওখানে। ভালোই হয়েছে দেখা হলো। রোগা হয়ে গেছো মোনা। মোনা চুপ করে রইল। মামুন বলল, বুঝতে পারছি খুব রেগে আছো। রাখবো কেন? এই যে ডুব দিলাম 1.5 মাস, এদিকে তোমার এমন দুঃসময়। আমার দুঃসময়ের সাথে তোমার কি সম্পর্ক? আমি কি তোমাকে বলেছি আমার দুঃসময় আমার হাত ধরে বসে থাকতে? জাস্ট মিনিট, আমি মুখ ধুয়ে চার কথাটা বলে আসি। তোমার সঙ্গে আমার কথা আছে। মোনা লক্ষ্য করলো মামুন বেশ সহজ, স্বাভাবিক। দীর্ঘদিন যে ডুব মেরেছিল তার জন্য তার বিন্দুমাত্র লজ্জাবোধ নেই। যেন এটাই স্বাভাবিক। তাছাড়া তার স্বাস্থ্য ভালো হয়েছে। দেখে মনে হয় সে সুখে ছিল। সুখী সুখী চেহারা। শুধু চা নয়, চায়ের সঙ্গে পেঁয়াজ এবং বেগুনি। মামুন খুব উৎসাহের সঙ্গে খেতে শুরু করলো। মোনা বলল, এতদিন যে ডুব দিয়েছিলে চাকরির অসুবিধা হয়নি? আরে দূর, চাকরি মাস্টারি করে কিছু হয় নাকি? চাকরি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি মানে? ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি, চাকরি করব না, ব্যবসা করব। গ্রামের বাড়িতে একটা অয়েল মিল দিচ্ছি। লোনের জন্য অ্যাপ্লাই করব। সরিষা ভেঙে তেল করা হবে। ধান গম মশলা সব ভাঙানো যাবে। এইসব নিয়ে ব্যস্ত ছিলে? রাইট। লোনও পেয়ে যাব। থাকতে পারবে গ্রামের বাড়িতে? পারবো না কেন? ফাইন বাড়ি আমাদের, তুমি দেখলে মুগ্ধ হবে। মোনা লক্ষ্য করলো মামুন একবারও জিজ্ঞেস করছে না তোমাদের খবর কি, তোমাদের মামলার কি অবস্থা। মোনা উঠে দাঁড়ালো। আমি যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মামুন হাত ধরে তাকে টেনে বসালো। অবাক হয়ে বলল, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে? আমি আছি কি জন্য? বাসায় পৌঁছে দিয়ে আসবো এবং রাতে খাবো তোমাদের ওখানে। বুঝতে পারছি তুমি খুব রাগ করে আছো আমার উপর। রাগ ভাঙানোর সুযোগ দাও, না তাও দেবে না। চুপ করে ছিলে কেন? নতুন এই আইডিয়া নিয়ে খুব জড়িয়ে পড়লাম এবং ইচ্ছে করেই তোমাকে কোনো খবর দিলাম না। কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম কোনো খবরাখবর না পেয়ে তুমি অস্থির হয়ে বাড়িতে এসে উপস্থিত হবে এবং সব কিছু দেখে মুগ্ধ হয়ে যাবে। তখন আমি বলবো, না আর ফিরতে পারবে না, আর ফিরে যেতে দেব না তোমাকে। তোমাদের ঝামেলার কথা আমার তেমন করে মনে হয়নি। আই এম সরি। রাগ করেছো মোনা? বলেছি তো আমি রাগ করিনি। আমি সহজে রাগ করি না। এবার আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। একদিনের জন্য হলেও নিয়ে যাব। তোমার খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাড়ি দেখো, তুমি মুগ্ধ হবে। বাড়ির সামনে বাগান করেছি। অনলি ফর ইউ, মাই ইয়াং লেডি। চলো ওঠা যাক, বাইরে কোথাও খাবো। না, চলো না প্লিজ। ফ্রাইড স্প্রিং চিকেন, চিলি বিফ অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার প্রন।
মামুন কাপড় পরতে শুরু করলো। সে ধরেই নিয়েছে মোনা যাবে তার সঙ্গে। মোনা তার উল্লাসের কারণটা ঠিক ধরতে পারছে না। তোমাদের মামলার অবস্থা কি? ভালোই। ভালোই মানে কি, উকিল ভালো দিয়েছো নাকি? মোনা জবাব দিল না। উকিল ভালো হলে খালাস করে নিয়ে আসবে, গায়ে আঁচড়ও লাগবে না। সিরে সিরে সব খুনিদের বের করে নিয়ে আসছে। এই দেশে অপরাধীদের সাজা হয় না। মোনা শীতল স্বরে বলল, আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি না। কেন? ইচ্ছে করছে না, আমার অনেক রকম সমস্যা আছে। এখন আমি তোমার সঙ্গে বসে ফ্রায়েড চিকেন খেতে পারবো না। ফ্রায়েড চিকেন না খেলে অন্য কিছু খাবে? আমি বাসায় যাব, মাথা ধরেছে। রিকশায় দুজনের কোনো কথা হলো না। মামুন দু একবার কথা শুরু করতে চেষ্টা করলো, লাভ কিছু হলো না। মাথা খুব বেশি ধরেছে নাকি? হুম। আমার সঙ্গে গ্রামে গিয়ে থাকতে তোমার অসুবিধা হবে না তো? মুনা জবাব দিল না। প্রথম কিছুদিন ফাঁকা ফাঁকা লাগবে, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। কি, কিছু বলছো না কেন? বললাম তো মাথা ধরেছে। মুনা গলির মাথায় নেমে পড়ল। সহজভাবে বলল, থাক, তোমাকে আসতে হবে না, আমি নিজে নিজে যেতে পারবো। রাস্তায় আলো আছে। আমি সঙ্গে এলে অসুবিধা আছে? আছে। তুমি এলেই তোমার সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে, রাতে খাবার দিতে হবে। আমার এখন এসব করতে ইচ্ছে করছে না, মাথা ধরেছে খুব। তোমার সঙ্গে আমার অনেক পরামর্শ আছে মোনা। পরামর্শ পরে করা যাবে, সময় তো ফুরিয়ে যাচ্ছে না। মোনা লম্বা লম্বা পা ফেলে এগুতে লাগলো। মামুন তাকিয়ে রইল অবাক হয়ে। লতিফা ছটফট করছিলেন সন্ধ্যা থেকে। মুনা এসেছে, মুনা এসেছে। বকুল বিরক্ত হয়ে বলেছে, এলে তো তোমাকে বলতাম মা, 100 বার এক কথা বলছো কেন? আর সমস্ত দিন লতিফার শরীর খারাপ গেছে। দুপুর একবার বিছানা থেকে নামতে গিয়ে মাথা ঘুরে উঠল। শরীরটা একেবারেই গেছে। দুপুরে কিছুই খেতে পারেনি, বমি করে উগড়ে ফেলেছে। সন্ধ্যাবেলা তার বুক কাঁপতে লাগলো। পুরনো শ্বাসকষ্ট নয়, অন্য এক ধরনের কষ্ট। তার ভয় করতে লাগলো। তিনি চাপা স্বরে কয়েকবার বাবুকে ডাকলেন। কে এলো না। হয়তো শুনতে পায়নি, কিংবা শুনেও আসছে না। আজকাল সহজে তার কাছে কেউ আসে না। একসময় সকিনা এসে ঘর ঝাড় দিতে শুরু করলো। কি অলক্ষণে ব্যাপার, সন্ধ্যাবেলা কেউ গৃহস্থ বাড়িতে ঝাড় দেয়? তিনি অনেকক্ষণ উঁচু গলায় বকাঝকা করলেন। তার বুকের ধরফরানি আরো বেড়ে গেল। একসময় মনে হলো ঘরের আলো অস্বাভাবিক উজ্জ্বল, চোখে বিচ্ছে। অনেক রাতের দিকে মাঝে মাঝে এরকম হয়। হঠাৎ আলো কিছুক্ষণের জন্য বেড়ে যায়। তিনি ব্যস্ত হয়ে পড়লেন মোনার জন্য। মিনিটে একবার করে জিজ্ঞেস করতে লাগলেন, দেখ তো, মোনা এসেছে নাকি? মোনা এসে তার অবস্থা দেখে বড়ই অবাক হলো। হাত পা ঠান্ডা হয়ে আসছে। ব্যাপার কি? মোনা উদ্বিগ্ন স্বরে বলল, মামা ফেরেননি। বাবু বলল, ফিরেছিলেন, আবার কোথায় যেন গেছেন। মামি কিরকম করছে তোরা দেখছিস না, যা দৌড়ে ডাক্তার নিয়ে আয়। লতিফা হাঁপাতে শুরু করলেন। ঘরের আলো এত উজ্জ্বল যে চোখ মেলে রাখাই যাচ্ছে না। মামি, খুব খারাপ লাগছে? হুম, তুই আমার হাত ধরে বসে থাক। মোনা হাত ধরে পাশে বসল। বকুল অবাক হয়ে দূরে দাঁড়িয়ে আছে। লতিফা তাকালেন বকুলের দিকে। কি সুন্দর একটি মেয়ে, কে বলবে তার মতো অতি সাধারণ একটি মায়ের কোলে এত সুন্দর একটি শিশু আসবে? মোনা বলল, দাঁড়িয়ে আছিস কি, একটা ন্যাকড়া ভিজিয়ে এনে কপাল মুছিয়ে দে। বকুল ছুটে গেল রান্নাঘরে। লতিফা হাঁপাতে হাঁপাতে বললেন, যত তাড়াতাড়ি পারিস বকুলের বিয়ে দিয়ে দিবি। এত সুন্দর মেয়ে ঘরে বেশি দিন রাখবি না, অনেক সমস্যা হবে। ঠিক আছে, দেব। পড়াশোনা কপালে থাকলে হবে, না থাকলে হবে না। তুই ওর বিয়ে দিয়ে দিবি, যত তাড়াতাড়ি পারিস। বিয়ে দিলে সব সমস্যার সমাধান হয় নাকি মামি? লতিফা কিছু বললেন না। বকুল মাথায় ভেজা ন্যাকড়া বুলোতে লাগলো। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আহ, ঠান্ডা লাগে। ডাক্তার এলো 7:30টায়। তারও ঘণ্টা তিনেক পরে দীর্ঘ 6 বছরের রোগ যন্ত্রণার অবসান হলো। ডাক্তার ছেলেটি বড় অবাক হলো। সে এমনভাবে সবার দিকে তাকাতে লাগলো যেন ঘটনাটি সে নিজেও বিশ্বাস করতে পারছে না। তার হাতে এটি কি প্রথম মৃত্যু? কিছু কিছু ঘটনা মানুষ দ্রুত ভুলে যেতে চেষ্টা করে। সেই চেষ্টা সচেতনভাবেই করা হয় এবং সে কারণে সে লজ্জিত বোধ করে। মৃত্যু এমন একটি ঘটনা, অতি প্রিয়জনের মৃত্যু আমরা ভুলে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করি। আমাদের চলাফেরা, আচার আচরণে মনে হয় না সে প্রিয়জন কোনো কালে আমাদের মধ্যে ছিল। কেন এরকম করা হয়? আমাদের নিজেদের ব্যবহারে নিজেরা অবশ্য লজ্জিত হই।
যার জন্য প্রিয়জনটির একটি বড় ছবি যত্ন করে দেয়ালে টাঙানো হয়। এবং একদিন খুব রাগারাগি করে ফ্রেমে মাকড়সার জাল, কেউ দেখছে না, ব্যাপারটা কি? লতিফার মৃত্যুর পর তার কোনো ছবি দেয়ালে টাঙানো হলো না, তবে তার বিয়ের একটি ছবি মোনা বের করে খুব কাঁদল। সেই ছবিতে তাকে দেখাচ্ছিল একটি দুষ্টু বালিকার মতো। শওকত সাহেবের চোখে চশমা, কেমন ভয় পাওয়ার চেহারা। ছবিটি স্টুডিওতে তোলা। স্টুডিওতে তোলা সব ছবি কেমন মূর্তি মূর্তি হয়, এই ছবিটি সেরকম নয়। প্রাণের একটা ব্যাপার আছে কোথাও। কিংবা এও হতে পারে মানুষের মৃত্যুর পর তাদের সব ছবিতে কিছু প্রাণ সঞ্চার হয়। লতিফার ঘর আগের মতোই আছে। মৃত মানুষদের ঘর দীর্ঘদিন একই রকম থাকে। সহজে ঘরের কোনো কিছুতেই কেউ হাত দিতে চায় না। তবু ঘরটা কেমন যেন আগের মতো থাকে না। সূক্ষ্ম একটা পরিবর্তন হয় কোথাও। সে পরিবর্তন সূক্ষ্ম হলেও যে কেউ ধরতে পারে। প্রথম রাতে এই ঘরে ঘুমোতে এসে শওকত সাহেবের ভয় ভয় করতে লাগলো। লতিফার স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্য তিনি প্রাণপণ চেষ্টা করলেন পুরনো দিনের কথা মনে করতে। সমস্তই মনে আছে, কিন্তু সে সবসময় নিয়ে তার ভালো লাগছে না ভাবতে। বরং শওকত সাহেবের মনে হতে লাগলো এই ঘরে কে যেন ঘুরে বেড়াচ্ছে, খুব সাবধানে পা ফেলছে, নিঃশব্দ পদচারণা। এবার যেন বসলো পাশের চেয়ারটায়। ভয় কাটানোর জন্য তিনি শব্দ করে কাশলেন। সে কাশির শব্দে তার নিজেরই ভয় বেড়ে গেল। তিনি চোখ বন্ধ করে ঘুমোতে চেষ্টা করলেন। তখনই মনে হলো মাথার উপরে ফ্যান ঘুরতে শুরু করেছে। লতিফা শীতের রাতেও ফ্যান না ছেড়ে ঘুমোতে পারত না। সেজন্যে কি? ঘর অন্ধকার, তবু সবকিছু আবছা দেখা যায়। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্যানটির দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, ফ্যান ঘুরছে। শওকত সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তিনি চোখ বন্ধ করে পড়ে রইলেন এবং স্পষ্ট শুনলেন মশারির ওপাশে কেউ যেন মিষ্টি করে হাসল। প্রথম যৌবনে লতিফা যেমন হাসত। শওকত সাহেব ভাঙা গলায় ডাকলেন, মুনা, মুনা। মুনা সম্ভবত বারান্দায় বসেছিল। সে এসে দরজায় ধাক্কা দিল। কি হয়েছে মামা? শওকত সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, কিছু না, তুই যা। মামা দরজা খোলো। শওকত সাহেব দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কি হয়েছে? তিনি জবাব দিলেন না। ভয় পাচ্ছ? হুম। কেন ভয় পাচ্ছ কেন? ফ্যানটা ঘুরছে শুধু শুধু। কোথায় ঘুরছে? না, এখন আর ঘুরছে না। শওকত সাহেব ক্লান্ত স্বরে বললেন, যা, ঘুমোতে যা। মোনা বলল, তুমি বরং আমাদের ঘরে ঘুমাও, বাবুর সঙ্গে শুয়ে পড়ো, আমি এখানে ঘুমাবো। শওকত সাহেব কোনো কথা বললেন না। মোনা বলল, যাও মামা, আমার কথা শোনো। তাছাড়া আজ রাতটা এমনিতেই তোমার উচিত ছেলেমেয়েদের পাশে নিয়ে ঘুমানো। শওকত সাহেব ক্ষীণস্বরে বললেন, তোর মামের উপর বড় অবিচার করেছি রে মোনা। তা করেছ? বড় খারাপ লাগছে। অল্প কয়েকদিন লাগবে, তারপর আর লাগবে না। মানুষ বড় অদ্ভুত প্রাণী মামা। শওকত সাহেব কোনো কথা বললেন না। মোনা চাপা স্বরে বলল, ধরো কিছুদিন পর আবার যদি তুমি বিয়ে করো, তাহলে প্রথম কিছুদিন ওই মেয়েটিকে তুমি খুব ভালোবাসবে। তারপর আবার আগের মতো নানান অবিচার শুরু করবে এবং একসময় বিছানা বালিশ নিয়ে আলাদা ঘুমোতে চাইবে। চাইবে না? শওকত সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মোনা বলল, যাও, ওদের ঘরে গিয়ে শো। ওরা জেগে আছে, ওদের সঙ্গে দু একটা কথা টথা বলো। কি কথা বলবো? যা মনে আসে বলো, ওদের সাহস দাও। বাবু তার বাবাকে পাশে শুতে দেখে কেমন কুঁকড়ে গেল। বকুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মশারির ভেতর দিকে। শওকত সাহেব ডাকলেন, বাবু। বাবু জবাব দিল না। ঘুমাচ্ছিস নাকি বাবু? না। বকুল, ঘুমাচ্ছিস? না। শওকত সাহেব তাদের কি বলবেন বুঝতে পারলেন না। ছেলেমেয়েদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। চিরদিন দূরে দূরে থেকেছেন। একটা আড়াল তৈরি হয়ে গেছে। আজ হঠাৎ করে ওদের কাছে আসা যায় না। ওরাও কাঁদছেও না। কাঁদলে বলা যেত, কাঁদিস না রে। শওকত সাহেব ক্ষীণস্বরে বললেন, গরম লাগছে তাই না? বকুল বা বাবু কেউ কিছু বলল না। মুনার অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। পায়ের কাছে জানালাটা খোলা। খোলা জানালায় শীতল হাওয়া আসছে। সে হয় সিলিং ফ্যানটি অল্প অল্প ঘুরছে। ঘরে অন্যরকম একটা গন্ধ, রোগের গন্ধ, শোকের গন্ধ, মৃত্যুর গন্ধ। মোনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে ডাকল, মামি। কেউ জবাব দিল না।
মৃত্যুর উপরও অন্য কোনো ভুবন আছে কি? না থাকাটা খুব কষ্টের হবে। মোনার পানির তৃষ্ণা হচ্ছিল, কিন্তু উঠে গিয়ে পানি আনার ইচ্ছে হচ্ছিল না। সে চোখ বন্ধ করে পড়ে রইল। কত অসংলগ্ন কথাই না তার মনে এলো, যার সঙ্গে মামির কিছুমাত্র সম্পর্ক নেই। খুব ছোটবেলায় নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখানে লাল রঙের একটা প্রকাণ্ড কাঁকড়া তার দিকে হঠাৎ ছুটে আসতে শুরু করলো। অনেকদিন পর সেই দৃশ্যটি পরিষ্কার মনে এলো। কেন এলো? শীত করছে। এবার কি আগেভাগে শীত পড়ে গেল নাকি? কাঁথায় শীত মানবে না। লেপ বের করতে হবে শিগগিরই। লেপগুলোর কি অবস্থা কে জানে। তেলাপোকায় কেটে কুটে সর্বনাশ করে রেখেছে হয়তো। অনেকদিন রোদে দেয়া হয় না। মোনা বিছানা ছেড়ে উঠল। পানির পিপাসা অগ্রাহ্য করা যাচ্ছে না। দরজা খুলে বের হয়ে সে অদ্ভুত একটি দৃশ্য দেখল। মামা তার ছেলে মেয়ে দুটিকে নিয়ে ক্যাম্প খাটে বসে আছেন। দু হাতে জড়িয়ে ধরে আছেন দুজনকে। মামা ধরা গলা ডাকলেন, মুনা, এদিকে আয় মা। মুনা গেল না। নিশিরাত্রির এই মুহূর্তটি ওদের। সেখানে তার স্থান কোথায়? সে রান্নাঘর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ল। আর সারাদিন বড় পরিশ্রম গিয়েছে। বড় ক্লান্ত লাগছে, কিন্তু ঘুম আসছে না। মোনা চেষ্টা করলো তার বাবার ছবিটি মনে আনতে। কিছুতেই মনে এলো না। শুধু মনে পড়ল প্রচণ্ড একটা শীতের রাতে ছোট খালা তাকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছেন বাবার ঘরে। চারদিকে অনেক লোকজন, অনেক আলো। ছোট খালা বলেছেন, চল মা, বাবাকে একটা চুমু দিয়ে আসবি। লক্ষ্মী মেয়ের মতো বাবাকে একটা চুমু দেবে। বাবার ঘর ভর্তি মানুষ, সবাই কেমন অন্যরকম। বাবা তাকে দেখে কাঠির মতো রোগা একটি হাত উঁচু করলেন। মোনা তার খালার গলা জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। সে কিছুতেই যাবে না বাবার কাছে। বাবা দুর্বল স্বরে বললেন, ও ভয় পেয়েছে, ওকে নিয়ে যাও। ছোট খালা ঘর থেকে বের করে এনে প্রচণ্ড একটা চড় দিয়ে বলেছিলেন, বোকা মেয়ে। মোনা কাঁথাটা গলা পর্যন্ত টেনে দিয়ে মৃদু স্বরে বলল, বাবা, ওই ভয়ঙ্কর রাতে তোমাকে চুমু খেতে পারিনি, কিন্তু তোমাকে আমি লক্ষ লক্ষ চুমু খেয়েছি। কোনোদিন তুমি তা জানতে পারবে না। এই দুঃখ আমি সারা জীবন বুকের মধ্যে পুষে হাসি মুখে ঘুরে বেড়াবো। কত রকম সুখের ঘটনা ঘটবে আমার জীবনে। ঘর সংসার হবে, ছেলে মেয়ে হবে, ওরা বড় হবে, ওদের বিয়ে হবে, কিন্তু সেই দুঃখ থাকবেই। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস, কোথাও কেউ নেই, পর্ব 6। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।